নমস্কার সবাই। ইউএস আর চীনকে ভারত কিভাবে একসাথে বোকা বানালো জেনে আপনি হয়তো জানবেন যে কিছুদিন আগেই ভারতের তরফ থেকে একটা নোটাম জারি করা হয়েছিল 1480 কিলোমিটারে ইন্ডিয়ান ওশান, তা বলতে পারেন বে অফ বেঙ্গলে। নোটা মানে হলো নোটিস টু ইয়ার মিশন, মানে নোটিশ দিয়ে দেওয়া যে সেই সময় সেই পার্টিকুলার এরিয়া থেকে কোনো প্লেন বা অন্য কোনো এয়ারক্রাফট যাতে পাস না করে। মানে সিম্পল ভাষায় বললে আগে থেকে ওয়ার্নিং দিয়ে দেওয়া সেফ থাকার জন্য। ভারতের এই নোটামটার উদ্দেশ্য ছিল সম্ভবত কোনো হাইপারসনিক মিসাইল বা হাইপারসনিক গ্লাইড ভেহিকল বা হয়তো সাবমেরিন বেসড কোনো ব্যালিস্টিক মিসাইলকে হয়তো টেস্ট করতে চলেছিল ভারত। নোটামের রেঞ্জটা প্রথমে জানানো হয়েছিল 1480 কিলোমিটার, কিন্তু তার পরের দিনেই আবার এটাকে বাড়িয়ে করে দেওয়া হয় 2520 কিলোমিটার। মানে বুঝতেই পারছেন বড় কিছু একটা টেস্ট করার চেষ্টা চলছে। ভারতের তরফ থেকে মোটামুটি সবাই জানতো যে চীন এই সময় একটা স্পাইশিপ পাঠানোর চেষ্টা করে, আর ঠিক সেটাই হয়। ইউ-1 এই জাহাজটা এটাকে চীন পাঠিয়ে দেয় সোজা ইন্ডিয়ান ওশানের দিকে। যাই হোক, তা সত্ত্বেও ভারতের তরফ থেকে নোটামের রেঞ্জটাকে আবার বাড়িয়েই করে দেওয়া হয় 3550 ডিগ্রি। বাট সেই সময় হঠাৎ করে আবার এসে দাঁড়িয়ে পড়ে ইউএস এর ওশান টাইটান। ইউএস এর আবার একটা স্পাই জাহাজ। নামটা নিয়ে একটু কনফিউশন আছে, বাট সবাই আপাতত এই ওশান টাইটান নামটাই বলছে। সো ভারতের তরফ থেকে একটা নোটাম জারি করা হয়েছিল পসিবলি একটা মিসাইল টেস্টের। সেখানে চীন আর ইউএস মিলে নিজেদের নিজেদের মতন করে স্পাইশিপ পাঠিয়ে দেয় ইন্ডিয়ান ওশান। মাইন্ড ইউ, বেশ অনেকটা করে তেলের খরচ হয়েছে। সো ভারত কি করে, ভারত অ্যাকচুয়ালি এই পুরো মিসাইল টেস্টের শিডিউলটাকেই ক্যান্সেল করে দেয়। বুঝতে পারলেন আসবো কিভাবে ময়ে ময়ে হয়ে নেয়। কতটা তেল খরচ করে চীন আর ইউএস মিলে স্পাইশিপ পাঠায় ভারতের মিসাইলের উপরে ভালো মতন করে স্পাইং করবে। কিন্তু পুরো ব্যাপারটাই জাস্ট হেক্সে দেয়। জেনে নিন পুরো এই ডেভেলপমেন্টের ব্যাপারে ডিটেলস। আপনার মনে আছে হয়তো ভারত কিছুদিন আগে অগ্নি প্রাইম নামে একটা মিসাইলের টেস্ট করেছিল ট্রেনের উপর দিয়ে। সেই সময়ও একটা নোটাম জারি করা হয়েছিল বে অফ বেঙ্গলে 1430 কিলোমিটারে, সেপ্টেম্বর 24 থেকে সেপ্টেম্বর 25 পর্যন্ত। সেই সময়ও চীন এই স্পাইশিপটাকে পাঠিয়ে দিয়েছিল ইউ-1 জাহাজটার স্পেশালিটিটা হলো যে কোনো মিসাইল লঞ্চ, রকেট লঞ্চ বা স্যাটেলাইটকে ভালো মতন করে ট্র্যাক করতে পারে। যত রকমের ডেটা হয় সেগুলোকে ঠিক করে কালেক্ট করতে পারে। স্পিড, র্যাডার, ইলেকট্রনিক সিগনেচার, যাবতীয় যা যা হয় সবকিছুকেই মোটামুটি ক্যাপচার করতে পারে। দিয়ে আলটিমেটলি যেগুলো ভবিষ্যতে অ্যাকচুয়াল ওয়ারফেয়ারের ক্ষেত্রে কাজে আসে। যাই হোক, ভারত তা সত্ত্বেও সেই টেস্টটাকে অ্যাকচুয়ালি কমপ্লিট করে। এই টেস্টটা কমপ্লিট হলেই চীনের স্পাইশিপটা আবার ফেরত যাওয়া শুরু করে দেয়। ইন্ডিয়ান ওশান ছেড়ে মালয়েশিয়াতে গিয়ে টপ দিয়ে তারপর সেখানে গিয়ে ডিউট্রোলিং আর বাকি যা যা আছে সেগুলোকে কমপ্লিট দিয়ে সেখানেই আবার ওয়েট করছি। কারণ আপনাদের মধ্যে বেশ অনেকেই জানেন চীন আর মালয়েশিয়ার মধ্যে ক্লোজনেসটা, আর সেই কারণে স্বাভাবিকভাবেই এই মালয়েশিয়াতে গিয়ে ডক করেছিল চীনের এই স্পাইশিপ। যাই হোক, তারপরেই আবার ভারতের তরফ থেকে আরো একটা নোটাম জারি করা অক্টোবরের 6 তারিখ, অক্টোবরের 15 থেকে অক্টোবরের 17 তারিখ পর্যন্ত। উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি হলো লং রেঞ্জের কোনো হাইপারসনিক মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক গ্লাইড ভেহিকেলকে টেস্ট। কিন্তু যেহেতু ভারত ভালো মতন করেই জানতো যে চীন আবার সেই স্পাইশিপটাকে পাঠিয়ে দেবে, তাই এইবারে নোটামের রেঞ্জটাকে ধীরে ধীরে করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে 6 তারিখে অ্যানাউন্স করা হয় 1480 কিলোমিটারের নোটাম। দেন পরের দিনেই আবার 2520 কিমি। চীন আবার সেই অ্যালার্ট হয়ে যায়, পাঠানো শুরু করে দেয় সেই স্পাইশিপটাকে ইন্ডিয়ান ওশানের দিকে। যাই হোক, দুদিন পরেই আবার নোটামের রেঞ্জটাকে আবার বাড়িয়ে দিয়ে করে দেওয়া হয় 3550 কি। চীনের স্পাইশিপটা ইন্দোনেশিয়া পার হয়ে ইন্ডিয়ান ওশানের দিকে পৌঁছে যায়। বাট এইবার আবার জয়েন করে ইউএস এর ওশান থান্ডার, ইউএস এর একটা স্পাইশিপ। নামটা নিয়ে একটু কনফিউশন আছে, আর যাই হোক এটাই বলা হচ্ছে। ইউএস এর এই স্পাইশিপটার আবার স্পেশালিটি গুলো হলো এটা আবার আন্ডার ওয়াটার টেস্ট গুলোকেও প্রপার ট্র্যাক করতে পারে, প্রপার ডেটা কালেক্ট করতে পারে। মানে আন্ডার ওয়াটার কোনো মিসাইল টেস্ট হলে র্যাডার সিগনেচার, সোনার, ওয়েব প্যাটার্ন, ম্যাগনেটিক ফিল্ড, হিট সিগনেচার ইত্যাদি যাবতীয় যা যা হয় সবকিছুরই মোটামুটি ডেটা কালেক্ট করতে পারে। কারণ যেমনটা আমি প্রথম থেকেই বলছি, এখানে ভারতের একটা আন্ডার ওয়াটার সাবমেরিন বেস ব্যালিস্টিক মিসাইল টেস্ট করারও একটা চান্স আছে। আর সেই কারণেই ইউএস এর এই ধরনের একটা স্পাইশিপ। মানে ম্যাপে যদি দেখা হয়, এখানে ভারতের নোটারটা ছিল 3550 কি, সেখানে তার পাশেই এখানে হলো ইউ-1 রাইট সাইডে চীনের স্পাইশিপ, আর লেফট সাইডে হলো ইউএস এর স্পাইশিপ ওশান টাইপ। মানে টেস্টটা রিলেটেড যত রকমের সেন্সিটিভ ইনফরমেশন গুলো হয় সেগুলো পৌঁছে যাওয়ার চান্স ছিল চীন আর ইউএস এর কাছে। আর সেই কারণেই ভারত এই টেস্টটাকেই পুরো ক্যান্সেল করে দেয়। এবার
ভারতের তরফ থেকে যদি দেখা হয় তাহলে ভারত অবভিয়াসলি বড় কিছু একটা টেস্ট করার চেষ্টা করছে। বা হাইপারসনিক গ্লাইড ভেহিকল, ধ্বনি, অথবা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন বেসড, নিউক্লিয়ার কেপেবল, আর না হলে খুবই লং রেঞ্জের অগ্নি 6 মিসাইল। এবার দেখুন, যেমনটা আপনি জানেন ভারতও হলো ইউএস এর মতন করেই একটা কোয়াডের মেম্বার। কিন্তু তা সত্ত্বেও ইউএস এর এত ইন্টারেস্ট ভারতের মিসাইল টেস্টের, কারণ ভারতের এই অগ্নি 6 মিসাইলটা হলো প্রপার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ইভেন অগ্নি 5ও যদি টেস্ট করে সেটাও অ্যাকচুয়ালি হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ভারতের তরফ থেকে ইন্টারমিডিয়েট নাম দিয়ে চালানো করেছে। এই অগ্নি 5 বা অগ্নি 6 দুটোরই প্রপার টেস্ট কমপ্লিট হয়ে ডেপ্লয়মেন্ট হয়ে যাওয়া মানে হলো ইউএস এর ক্ষেত্রেও একটা চিন্তার বিষয়। সেক্ষেত্রে ইউএস আর কোনোভাবেই পারবে না এই সাউথ এশিয়ান রিজনকে আর কন্ট্রোল করতে। আর সেই কারণেই এই স্পাই। চীনের ক্ষেত্রে আবার ব্যাপারটা হলো চীন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ক্লোজ আসা শুরু করলেও সবাই জানে চীনই হলো অ্যাকচুয়ালি ভারতের অ্যাকচুয়াল অ্যাডভার্সারি। সো চীনের তরফ থেকেও এই স্পাই। দুটো দেশই কোনোভাবেই অ্যাকচুয়ালি চায় না যে ভারতে অ্যাকচুয়ালি প্রপার গ্রো ভারত পৌঁছে যাক তাদের সামনের সময়। আর সেই কারণেই এত স্পাই। এবার আপনি বলুন, আপনার কি মনে হয় ভারত এই টেস্টটাকে ক্যান্সেল করে ঠিক করেছে, নাকি তা সত্ত্বেও টেস্টটাকে কমপ্লিট করার দরকার ছিল, নাকি টার্গেট অ্যাকচুয়ালি করার দরকার ছিল সেই স্পাইশিপ গুলোর দিকে, তারপরে বিস্পার হিসেবে চালিয়ে দেওয়াটা দরকার ছিল? জানাবেন কম।